প্রথম সমস্যা, একটি সমতলীয় বক্ররেখার প্রাচলিক সমীকরণ তার মানে প্যারামেট্রিক সমীকরণটি হলো x সমান 3 cos থিটা মাইনাস cos কিউব থিটা ও y সমান 3 sin থিটা মাইনাস sin কিউব থিটা হলে ওই বক্ররেখার যে কোনো বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করো এবং দেখাও যে থিটা সমান π/4 বিন্দুতে অভিলম্বটি মূলবিন্দুগামী হবে। এটি পড়েছে এইচএস 2001-তে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমরা যেহেতু প্রথমে অভিলম্বের সমীকরণ নির্ণয় করব, এর জন্য প্রথমে অভিলম্বের প্রবণতা নির্ণয় করা প্রয়োজন। আবার আমরা জানি অভিলম্ব বলতে বোঝায় স্পর্শবিন্দুতে স্পর্শকের উপর লম্ব রেখা। সুতরাং স্পর্শকের প্রবণতা নির্ণয় করে তার নেগেটিভ ইনভার্স নিয়ে নেব। তার মানে প্রথমে ডিওয়াই ডিএক্স নির্ণয় করে তার নেগেটিভ ইনভার্স অর্থাৎ মাইনাস ডিএক্স ডিওয়াই নির্ণয় করব, তাহলেই অভিলম্বের প্রবণতা নির্ণয় হয়ে যাবে। এর জন্য প্রথমে এই x সমান 3 cos থিটা মাইনাস cos কিউব থিটা, এখান থেকে dx d থিটার মান নির্ণয় করা হচ্ছে। dx d থিটার মান কত হবে? এখানে আসবে মাইনাস 3 sin থিটা, 3 cos থিটার ডিফারেন্সিয়েশন মাইনাস 3 sin থিটা এবং মাইনাস cos কিউব থিটা তার ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে মাইনাস 3 cos স্কয়ার থিটা ইনটু মাইনাস sin থিটা, তার মানে প্লাস 3 cos স্কয়ার থিটা sin থিটা। সেখান থেকে মাইনাস 3 sin থিটা কমন নিলে 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা, অর্থাৎ dx d থিটার মান পাওয়া যাবে মাইনাস 3 sin কিউব থিটা। এটা মাঝে আরেকটা স্টেপ করে নেবে। এরপরে এই সম্পর্কটি থেকে আমরা dy d থিটার মান নির্ণয় করব। একই রকম ভাবে 3 sin থিটার ডিফারেন্সিয়েশন হবে 3 cos থিটা এবং মাইনাস sin কিউব থিটার ডিফারেন্সিয়েশন হবে মাইনাস 3 sin স্কয়ার থিটা ইনটু cos থিটা। সেখান থেকে 3 cos থিটা কমন নিয়ে নিলে পড়ে থাকবে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা অর্থাৎ 3 cos কিউব থিটা। এখান থেকে প্রথমে dy dx এর মান নির্ণয় করলে অর্থাৎ এই দুটোকে ভাগ করে দিতে হবে। dy d থিটা ডিভাইড বাই dx d থিটা মানে dy dx, তার মান হবে 3 cos কিউব থিটা ডিভাইড বাই মাইনাস 3 sin কিউব থিটা। 3 গুলি ক্যান্সেল হয়ে যে এর রেজাল্ট হবে মাইনাস cos কিউব থিটা ডিভাইড বাই sin কিউব থিটা। সুতরাং এর নেগেটিভ ইনভার্স নিলে পাবো মাইনাস টি উঠে যাবে এবং sin কিউব থিটাটি হরে রয়েছে এটি লবে এসে যাবে এবং cos কিউব থিটাটি লবে রয়েছে হরে এসে যাবে। সুতরাং এটি হবে অভিলম্বের প্রবণতা। অতএব অভিলম্বটির সমীকরণ হবে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1 সূত্রের সাহায্যে y মাইনাস এই 3 sin থিটা মাইনাস sin কিউব থিটা। এটি হলো y মাইনাস y1 সমান m বলতে এটি ইন্টু x মাইনাস x1। এটিকে সরলীকরণ করলে এখান থেকে এখানে সরাসরি x sin কিউব থিটা আর এখানে আসবে y cos কিউব থিটা, তাহলে x sin কিউব থিটা মাইনাস y cos কিউব থিটা, তার রেজাল্ট হবে এই sin কিউব থিটা গণিত 3 cos থিটা মাইনাস cos কিউব থিটা মাইনাস cos কিউব থিটা ইনটু 3 sin থিটা মাইনাস sin কিউব থিটা। এটিকে সিম্পলিফাই করলে পাওয়া যাবে 3 sin থিটা cos থিটা ইনটু মাইনাস cos 2 থিটা। যেহেতু এই 3 sin থিটা cos থিটা এটিকে 3/2 ইনটু sin 2 থিটা তে পরিণত করা যাবে। অতএব 3/2 sin 2 থিটা ইনটু cos 2 থিটা। আবার যদি এখানে 3/4 করি তাহলে সেক্ষেত্রে আসবে 2 sin 2 থিটা cos 2 থিটা মানে সেটি হয়ে যাবে আবার sin 4 থিটা। তাহলে অভিলম্বটি সমীকরণ হয়ে গেল s sin কিউব থিটা মাইনাস y cos কিউব থিটা সমান মাইনাস 3/4 sin 4 থিটা। এখন থিটা সমান π/4 হলে এখানে থিটার মান π/4 বসিয়ে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে এসে যাবে x ইনটু sin π/4 মানে 1/√2 তার হোল কিউব মানে x/2√2 মাইনাস y/2√2 সমান এখানে থিটার পরিবর্তে যদি π/4 লেখা হয় তাহলে sin π মানে 0 এসে যাবে। তার মানে এই সমীকরণটিতে যদি বোথ সাইডে 2√2 দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে সমীকরণটি হয়ে যাবে x - y সমান 0। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হলো যে অভিলম্বটি মূলবিন্দুগামী, কারণ এই সমীকরণের ধ্রুবক পদটি যেহেতু 0 বা এই সমীকরণটি 0 0 দিয়ে যেহেতু সিদ্ধ হচ্ছে অতএব অভিলম্বটি অবশ্যই মূলবিন্দুগামী। এটি প্রমাণিত হয়ে গেল। পরবর্তী 2 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে দেখাও যে y সমান a/2 হোল ইনটু e টু দি পাওয়ার x/a প্লাস e টু দি পাওয়ার মাইনাস x/a বক্ররেখা x1 y1 বিন্দুতে অভিলম্বের বক্র ও x অক্ষের মধ্যবর্তী ছিন্ন অংশের দৈর্ঘ্য y1 স্কয়ার ডিভাইড বাই a। তার মানে এখানে যে বক্রটি দেওয়া আছে সেই বক্ররেখাটির উপরে অবস্থিত x1 বিন্দুতে
যদি অভিলম্ব অঙ্কন করা যায়, সেই অভিলম্ব ও এক্স অক্ষের মধ্যবর্তী চিহ্ন অংশের দৈর্ঘ্য y1² এটি দেখাতে বলা হয়েছে। এটি উচ্চ মাধ্যমিক 2014-তে পড়েছে। তো এটি করার জন্য প্রথমে আমাদের অভিলম্বের প্রবণতা নির্ণয় করতে হবে। অভিলম্ব প্রবণতা নেওয়ার জন্য প্রথমে dy/dx নির্ণয় করতে হবে। সেখানে dy/dx বের করলে এখানে dy/dx এর মান হবে a/2t বাইরে রয়ে যাবে এবং e⁻x/a ডিফারেন্সিয়েশন করলে e⁻x/a ইনটু 1/a, অর্থাৎ সেই 1/a দুটি ক্ষেত্রে 1/a আসবে, সেই 1/a টি a দ্বারা ক্যান্সেল হয়ে যাবে। সেই জন্য এটি করা হয়েছে 1/2 e⁻x/a মাইনাস e⁻−x/a। তাহলে এখন আমরা dy/dx at x1 y1 বের করব। dy/dx at x1 y1 এর জন্য শুধু x এর পরিবর্তে x1 লিখে দিলেই হবে। এটি হলো এই বক্ররেখাটির x1 y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা। অতএব অভিলম্বের প্রবণতা হবে এর নেগেটিভ ইনভার্স, মানে এর চিহ্নটিকে উল্টো চিহ্নযুক্ত করব। এখানে প্লাস আছে, এটিকে মাইনাস করে দেওয়া হয়েছে এবং এই হরটিকে লবে আনা হয়েছে এবং লবটিকে হরে আনা হয়েছে। এটি অভিলম্বের প্রবণতা। অতএব অভিলম্বটির সমীকরণ যদি বের করি, সেক্ষেত্রে অভিলম্বটির সমীকরণ হবে y-y1 সমান m বলতে এটি ইন্টু x-x1। এখন দেখো অভিলম্বটি x অক্ষকে ছিন্ন করবে। আমরা x অক্ষকে ছিন্ন করতে গেলে অবশ্যই y স্থানাঙ্কটিকে শূন্য হতে হবে। তাহলে এখানে যদি y স্থানাঙ্কটিকে যদি শূন্য করে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে y এর মান শূন্য বসালে পাওয়া যাবে 0-y1 সমান -2/e⁻x/a মাইনাস e⁻−x/a ইন্টু x-x1। এটিকে ক্যালকুলেশন করলে এখান থেকে x এর মান পাওয়া যাবে x1 প্লাস, কারণ দেখো এখানে x-x1 এর মান পাওয়া যাবে, এটিকে গুণ করে দিলে এবং তারপরে পক্ষান্তর করে x এর মান পাওয়া যাবে x1 প্লাস y1/2 হোল ইন্টু e⁻x/a মাইনাস e⁻−x1/a। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে অভিলম্বটি x অক্ষটিকে এই x,0 তার মানে এইটি 0 এই বিন্দুতে ছেদ করেছে। সুতরাং ওই x1 y1 বিন্দু থেকে এই ছিন্ন অংশের দূরত্ব, এটির মান হবে এই বিন্দু থেকে x1 y1 বিন্দু দূরত্ব। তার মানে এই বিন্দু থেকে যদি x1 y1 বিন্দু দূরত্ব বের করি, তাহলে সেক্ষেত্রে এইটি -x1 হবে, তার মানে x1 টি ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে শুধুমাত্র এইটি স্কোয়ার যুক্ত y1² তার রুট ওভার ভ্যালু। তাহলে এই ক্ষেত্রে এই দৈর্ঘ্যের মান হবে রুট ওভার অফ এই অংশটি, অর্থাৎ y1/2 ইন্টু e⁻x/a মাইনাস e⁻x1/a তার হোল স্কোয়ার প্লাস y1²। এখন যদি এই অংশটি থেকে যদি y1 তার হোল স্কোয়ার বাই 4 কমন নিয়ে নিই, তাহলে বাইরে ওই y1/2 পড়ে থাকবে। তাহলে সেক্ষেত্রে y1²/4 টি কমন নিয়ে নেওয়া হয়েছে, তার জন্য বাইরে থেকে গেছে y1/2 এবং ভিতরে এই অংশটি থেকে যাবে এবং এখানে হয়ে যাবে। দেখো এখানে 4 দিয়ে ব্যালেন্স করে নেওয়া হয়েছে, যেহেতু y1²/4 কমন নেওয়া হয়েছে 4 দিয়ে ব্যালেন্স করে দেওয়া হয়েছে এবং y অংশটি চলে গেছে এবং 1 এর পরিবর্তে লেখা হয়েছে e⁻x/a ইন্টু e⁻−x1/a। যে একটু সাজিয়ে লিখে নেওয়া হয়েছে সুবিধার জন্য। তাহলে তার জন্য এটি a-b তার হোল স্কোয়ার প্লাস 4ab সূত্র হয়ে গেছে। তার মানে এটিকে লিখতে পারবো a প্লাস b তার হোল স্কোয়ার, তার মানে এই অংশটি প্লাস হয়ে যাবে। আবার রুট ওভার রয়েছে, অতএব রুটটি উঠেছে, সেক্ষেত্রে এর মানটি হয়ে যাবে y1/2 ইন্টু e⁻x/a প্লাস e⁻−x/a। তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখো এর মানটি কিন্তু আমাদের জানা আছে 2y1/a, কারণ এটি x1 y1 বিন্দুগামী। আবার লক্ষ্য করে দেখো এখানে এই মানটিকে বসিয়ে দেওয়া হয়েছে 2y1/a, তাহলে 2টি ক্যান্সেল হয়ে গেছে, তাহলে y1²/a পড়ে থাকছে। এটি হলো চিহ্ন অংশের দৈর্ঘ্য। পরবর্তী 3 নম্বর সমস্যা। 3 নম্বর সমস্যাটি বলেছে যে বিন্দুগুলিতে y সমান x প্লাস 1/x বক্ররেখার স্পর্শক x অক্ষের সমান্তরাল সেগুলি নির্ণয় করো। তাদের মধ্যে যেটি প্রথম পাদে অবস্থিত সেই বিন্দুতে বক্ররেখার অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। এই সমস্যাটি যখন স্পর্শকের অঙ্কগুলি করা হয়েছে যেখানে, সেইখানে এই সমস্যাটি কিন্তু সমাধান করা আছে। এখানে অভিলম্বের সমীকরণ দেওয়া আছে বলে পুনরায় সমস্যাটি সমাধান করা হচ্ছে। এখানে যেহেতু বলা আছে স্পর্শক x অক্ষের সমান্তরাল, তার মানে dy/dx বের করে আমরা জানি যে স্পর্শক x অক্ষের সমান্তরাল মানে স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 0 ডিগ্রি কোণ করবে, তার মানে tan θ সমান 0, তার মানে dy/dx সমান 0। তার মানে এখান থেকে dy/dx বের করে সেই dy/dx টিকে 0 করে দিলে x এর যা মান পাবো সেই x আর y এর মানগুলি থেকে বলে দিতে পারবো ওই সব বিন্দুতে স্পর্শক x অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে প্রথমে এর জন্য প্রথমে dy/dx এর মান বের করা হচ্ছে। তারপরে যেহেতু স্পর্শক x অক্ষের সমান্তরাল, অতএব dy/dx টি 0, dy/dx 0 করে এখান থেকে x এর মান পাওয়া যাবে +-1।
সেই x এর মান প্লাস মাইনাস 1 এখানে বসিয়ে দিতে হবে। x এর মান প্লাস 1 এর জন্য পাওয়া যাবে y এর মান প্লাস 2 এবং x এর মাইনাস 1 মানের জন্য পাওয়া যাবে y এর মান মাইনাস 2। তাহলে এই বিন্দুগুলিতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, এর মধ্যে এই বিন্দুটি আবার প্রথম পাদে অবস্থিত। তাহলে এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ বের করার জন্য অবশ্যই অভিলম্বটি y অক্ষের সমান্তরাল, কারণ স্পর্শক যেহেতু x অক্ষের সমান্তরাল অতএব অভিলম্বটি অবশ্যই y অক্ষের সমান্তরাল। আবার আমরা জানি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x সমান ধ্রুবক হয়। আবার যেহেতু এটি 1 2 বিন্দুগামী অতএব অভিলম্বটির সমীকরণ হবে x সমান 1। অতএব অভিলম্বটির সমীকরণ ওই বিন্দুতে অভিলম্বের সমীকরণটি হবে x সমান 1। পরবর্তী 4 নম্বর সমস্যাতে বলা হয়েছে y স্কয়ার সমান 4x অধিবৃত্তের t1 বিন্দুতে অঙ্কিত অভিলম্ব যদি অধিবৃত্তকে পুনরায় t2 বিন্দুতে ছেদ করে তবে দেখাও যে t2 সমান -t1 -2/t1 যেখানে t1 not equal to 0। তাহলে যেহেতু অধিবৃত্তের t1 বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কথা বলা হয়েছে, আবার অধিবৃত্তের t1 বিন্দু বলতে কি বোঝানো হয়? অধিবৃত্তের t1 বিন্দু বলতে বোঝানো হয়েছে t1টি হচ্ছে প্যারামিটার, এর জন্য অধিবৃত্তের প্যারামেট্রিক ফর্মটি আমাদের জানতে হবে। তাহলে t1 বিন্দু বলতে বোঝানো হয়, আমরা জানি y স্কয়ার সমান 4x অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ হলো x সমান at স্কয়ার এবং y সমান 2at। এখানে যেহেতু t1 রয়েছে অতএব বলবো x এর মান হলো at1 স্কয়ার এবং y এর মান হলো 2at1। তাহলে আমরা at1 স্কয়ার 2at1 বিন্দুতে এই অধিবৃত্তটির প্রথমে স্পর্শকের প্রবণতা বের করব, তারপরে অভিলম্বের প্রবণতা নির্ণয় করব। তাহলে প্রথমে এই y স্কয়ার সমান 4x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাচ্ছে 2y dy dx সমান 4। অতএব dy dx at at1 স্কয়ার 2at1 এর মান পাওয়া যাবে 1/t1। এখানে শুধু y এর পরিবর্তে 2at1 বসানো হয়েছে, 2at ক্যান্সেল হয়ে গিয়ে 1/t1 এর নেগেটিভ ইনভার্স নিয়ে নেব, তাহলেই অভিলম্বের প্রবণতা পেয়ে যাব। সেক্ষেত্রে নেগেটিভ ইনভার্সের মান হবে -t1, কারণ এই চিহ্নটি পরিবর্তন করা হয়েছে আর লব হরের পরিবর্তন করা হয়েছে। তাহলে এটি হলো at1 স্কয়ার 2at1 বিন্দুতে অভিলম্বের প্রবণতা। অতএব অভিলম্বটির সমীকরণ হবে y - y1 সমান m × x - x1 সূত্রের সাহায্যে y - 2at1 সমান m বলতে -t1 × x - at1 স্কয়ার। বলা হয়েছে অভিলম্বটি অধিবৃত্তকে পুনরায় t2 বিন্দুতে ছেদ করেছে। t2 বিন্দুতে ছেদ করেছে মানে at2 স্কয়ার 2at2 বিন্দুতে ছেদ করেছে। সুতরাং অভিলম্বটি ওই at2 স্কয়ার 2at2 বিন্দুগামী। সুতরাং ওইটি দিয়ে আমরা সিদ্ধ করে নেব। এখানে x এর পরিবর্তে যদি at2 স্কয়ার এবং y এর পরিবর্তে 2at2 বসিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এই সম্পর্কটি পাওয়া যাবে। এখানে এই দুটিকে এক কাছে করে নিতে হবে এবং 2 যুক্ত টার্মগুলিকে এক কাছে করে নিতে হবে। নিয়ে এইখানে এই উৎপাদকটি পাওয়া যাবে t2 - t1 × t2 + t1। এখানে পাওয়া যাচ্ছে t2 - t1, যেহেতু t1 not equal to t2 অতএব ওই উৎপাদকটিকে আমরা বাদ দিয়ে দেবো। দিলে আমরা পাবো at1। এখানে এগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে t1 × t1 + t2 সমান -2। এখান থেকে t2 + t1 এর মান পাওয়া যাবে -2/t1। তাহলে t2 এর মান পাওয়া যাচ্ছে -t1 -2/t1। এটি প্রমাণ করতে বলা হয়েছিল, খুব সহজেই প্রমাণটি এসে গেল। এই সমস্যাটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো অনেক ক্ষেত্রে প্রমাণটি আবার এইভাবেও করতে দেওয়া থাকে, তা প্রমাণ করো t1 স্কয়ার + t1 t2 + 2 সমান 0, অথবা t1 এর পরিবর্তে এ মান দিয়েও সমস্যাটি সমাধান করতে দেওয়া থাকে। তাহলে এই সব ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে সমাধান করবে, নতুন কিছু নয়, একই সমস্যা। পরবর্তী 5 নম্বর সমস্যা। 5 নম্বর সমস্যাতে বলা হয়েছে xy সমান 4 বক্ররেখাটির 2t 2/t তে অঙ্কিত অভিলম্ব যদি ওই বক্ররেখাটিকে আবার 2t1 2/t1 বিন্দুতে ছেদ করে তবে প্রমাণ করো যে t3 × t1 সমান -1। এই সমস্যাটিকে আবার পূর্বের সমস্যার ন্যায় এইভাবেও দিতে পারে যে এই বক্ররেখাটি t বিন্দুতে মানেই কিন্তু 2t 2/t বিন্দুতে, কারণ এই xy সমান 4 বা xy সমান 2 স্কয়ার এটি হলো সমপরিবৃত্তের সমীকরণ। এটি কীরকম না xy সমান c স্কয়ার টাইপের, এবং xy সমান c স্কয়ার টাইপের বক্ররেখার ক্ষেত্রে প্যারামেট্রিক সমীকরণটি হয় ct c/t। এখানে c মানে 2, ct বলতে 2t 2/t, এটি কিন্তু মনে রাখবে। বা সমস্যাটি একটু ঘুরে দিতে পারে, xy সমান c স্কয়ার বলে এখানে ct c/t দিবে, এখানে ct1 c/t1 দিবে, দিয়ে এইভাবে সমস্যাটা দিতে পারে। তাহলেও এইভাবে সমাধান করতে হবে। তো
প্রথমে পূর্বের ন্যায় আমরা এখানে xy সমান 4 এই বক্ররেখাটির dydx নির্ণয় করব। dydx নির্ণয় করার জন্য অবশ্যই গুণের সূত্র কাজে লাগাতে হবে। তাহলে সেক্ষেত্রে পাওয়া যাচ্ছে y প্লাস x dydx সমান 0। এখান থেকে dydx এর মান হলো -y/x, অতএব dydx add 2t 2/t এটির মান হবে x এর পরিবর্তে 2t এবং y এর পরিবর্তে 2/t বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করতে হলো। এখানে 2 গুলি ক্যান্সেল হয়ে যে 1/t² হবে। সুতরাং আমরা ওই এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা পেলাম, অতএব অভিলম্বের প্রবণতা হবে এর নেগেটিভ ইনভার্স মানে -t²। অতএব অভিলম্বটির সমীকরণ পেয়ে যাব, যেহেতু অভিলম্বটির প্রবণতা পেয়েছি এবং অভিলম্বটি এই বিন্দুগামী, অতএব অভিলম্বটির সমীকরণ হয়ে যাবে y - y1 = m × x - x1। এটিকে সরলীকরণ করে যেহেতু অভিলম্বটি এই বিন্দুগামী, অতএব এই বিন্দু দিয়ে সিদ্ধ করাতে হবে। এই বিন্দু দিয়ে সিদ্ধ করালে আমরা এখান থেকে 2 জাতীয় টার্মগুলোকে এই 2 জাতীয় টার্মগুলোকে এক কাছে করে নেব এবং এই 2 জাতীয় টার্মগুলোকে এক কাছে করে নেব। নিলে সেখান থেকে t² কমন গেলে t1 - t পড়ে থাকবে এবং এখানে এই 2 গুলিকে বাদ দিয়ে 2t কমন নিয়ে 2 গুলিকে বাদ দিয়ে এখান থেকে পাওয়া যাচ্ছে 1/t1 - 1/t। এটি লসাগু করলে পাওয়া যাবে t - t1। সেই t - t1 কিন্তু এখানে রয়েছে, -t কমন নিয়ে এলে যেহেতু t ≠ t1, কারণ t t1 সমান হয়ে গেলে এই দুটো বিন্দু একই হয়ে যাবে, অতএব t - t1 টিকে বাদ দিয়ে দিলে, এই উৎপাদকটিকে বাদ দিয়ে দিলে আমরা পাবো t² = -1/t t1। এটিকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে সেক্ষেত্রে প্রমাণটি এসে যাবে t³ t1 = -1। এটি প্রমাণ করতে বলা হয়েছিল। পরবর্তী 6 নম্বর সমস্যা বলছে দেখাও যে x = a × cos θ + θ sin θ, y = a × sin θ - θ cos θ এই বক্রের থিটা বিন্দুতে অভিলম্বের মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব ধ্রুবক। তাহলে এখানে এই বক্ররেখাটির থিটা বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে এবং তারপরে বলেছে ওই অভিলম্বটি বা অভিলম্বের সমীকরণটি মূল বিন্দু থেকে দূরত্ব সেটি ধ্রুবক। তার মানে ওই অভিলম্বটির সমীকরণ বের করে মূল বিন্দু থেকে দূরত্ব বের করতে হবে, সেই দূরত্বটিকে ধ্রুবক দেখাতে হবে। তো পূর্বের ন্যায় এর জন্য প্রথমে dx dθ বের করতে হবে। dx dθ বের করার জন্য এখানে সাধারণ নিয়ম dx dθ সমান হয়ে যাবে -a sin θ, আর θ sin θ গুণের সূত্রের জন্য এখানে হিসেবে sin θ + θ cos θ। এখানে এই sin θ গুলি ক্যান্সেল হয়ে যাবে, দিলে dx dθ মান পাওয়া যাবে a θ cos θ। একই রকম ভাবে এখান থেকে এই সম্পর্কটি থেকে আমরা পাবো y = a × sin θ - θ cos θ। অতএব dy dθ এর মান পাওয়া যাবে, এখানে sin θ ডিফারেন্সিয়েশন cos θ এবং θ cos θ এর গুণের সূত্র লাগানো হয়েছে, তার জন্য -cos θ + θ sin θ। এখানে এই cos θ গুলি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে dy dx টা মান পাওয়া যাবে a θ sin θ। অতএব এই দুটোকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে dy dx এর মান পাওয়া যাবে। এখানে θ গুলি এবং a গুলি ক্যান্সেল হয়ে গিয়ে dy dx এর মান হবে sin θ / cos θ। সুতরাং dy dx বলতে বোঝায় আমরা যেহেতু স্পর্শকের প্রবণতা, অতএব অভিলম্বের প্রবণতা হবে এর নেগেটিভ ইনভার্স, তার মানে অভিলম্বটির প্রবণতা হয়ে যাবে -cos θ / sin θ। সুতরাং অভিলম্বের আমরা প্রবণতা পেয়ে গেছি এবং অভিলম্বটি এই বিন্দুগামী সেটাও আমরা জানি, অতএব অভিলম্বটির সমীকরণ নির্ণয় করা যাবে। অভিলম্বটির সমীকরণ হবে y - y1 অর্থাৎ y - এই অংশটি সমান m × m বলতে এটি x - x1। এটিকে সরলীকরণ করতে হবে। এটিকে সরলীকরণ করলে এখানে x cos θ হয়ে যাবে, এখানে y sin θ হয়ে যাবে, তাহলে x cos θ + y sin θ। এখান থেকে বাদবাকি টার্মগুলি কেটে গিয়ে এখানে পড়ে থাকবে a × sin² θ + cos² θ, তার মান 1। অতএব অভিলম্বটির সমীকরণ সরলীকরণ আকারে এসে গেল, সেটি হলো x cos θ + y sin θ সমান e। এখন যদি আমরা এই সরলরেখাটির মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব হবে a/√of sin² θ + cos² θ। এখানে sin² θ + cos² θ এর মান 1, অতএব অভিলম্বটির মূল বিন্দু থেকে দূরত্ব হলো a একক, আবার এই যেহেতু ধ্রুবক অতএব অভিলম্বের মূল বিন্দু থেকে লম্ব দূরত্বের মান হলো ধ্রুবক। এটি প্রমাণ হয়ে গেল। পরবর্তী 7 নম্বর সমস্যা। 7 নম্বর সমস্যা বলছে যদি y² = 4x অধিবৃত্তের p বিন্দু থেকে, এই y² = 4x অধিবৃত্তের p বিন্দু থেকে অভিলম্ব মানে এই p বিন্দুতে স্পর্শক, সেই স্পর্শকের স্পর্শবিন্দুতে এই লম্বটি টানা হয়েছে, এটি হলো অভিলম্ব, pn হলো অভিলম্ব। এই অভিলম্ব x অক্ষকে n বিন্দুতে ছেদ করে। এখানে অভিলম্বটি x অক্ষকে n বিন্দুতে ছেদ করেছে এবং m যদি ওই p থেকে x অক্ষের উপর লম্বের পাদবিন্দু হয় তবে দেখাও যে এই mn দূরত্ব একটি ধ্রুবক। এখানে খসড়া চিত্রের প্রয়োগ করতে বলেছে, মানে খসড়া চিত্রটি আঁকতে হবে, তাহলে সেটি আঁকা হয়েছে। যেহেতু অধিবৃত্তটির সমীকরণ y² = 4x, অতএব
আমরা এই অধিবৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু পি এটিকে ধরে নেব এ টি স্কোয়ার টু এটি। তাহলে এই পি বিন্দুটির স্থানাঙ্ক ধরে নিলাম এ টি ওয়ান স্কোয়ার টু এ টি ওয়ান। এই বিন্দুতে প্রথমে স্পর্শকের প্রবণতা তারপরে অভিলম্বের প্রবণতা বের করব। তাহলে ওয়াই স্কোয়ার সমান 4x দিয়ে আছে, এখান থেকে 2y dy dx এর মান পাওয়া যাবে 4, এখান থেকে dy dx অ্যাট a1 স্কোয়ার 2a1 বের করতে হবে। শুধু y এর পরিবর্তে 2a1 লিখে দিলেই স্পর্শকের প্রবণতা হয়ে যাবে 1/t1। এর নেগেটিভ ইনভার্স নিয়ে নিতে হবে, সেটি -t1। এটি হলো অভিলম্বের প্রবণতা। এই অভিলম্বটি যেহেতু a1 স্কোয়ার 2a1 বিন্দুগামী, অতএব অভিলম্বটির সমীকরণ খুব সহজেই পাওয়া যাবে। অভিলম্বটির সমীকরণ হলো y - 2a1 সমান -t1 × x - a1 স্কোয়ার। এটির আমরা x অক্ষের ছেদিতাংশ বের করব, তার মানে এটি এখান থেকে y এর মান 0 করে দেবো। y এর মান 0 করে দিয়ে এখান থেকে x এর যে মান পাবো সেই মানটি হয়ে যাবে x অক্ষের ছেদিতাংশ। তাহলে n বিন্দু স্থানাঙ্ক আমরা পাবো 2a + a t1 স্কোয়ার, 0। এটি হলো n বিন্দু স্থানাঙ্ক। আবার যেহেতু p বিন্দুটির স্থানাঙ্ক a t1 স্কোয়ার 2a t1, অতএব a বিন্দু স্থানাঙ্ক হবে এই p বিন্দুর x স্থানাঙ্ক, 0। কারণ এটি a1 স্কোয়ার 2a2n হতে গেলে এই বিন্দুটির স্থানাঙ্ক হতে হবে a1 স্কোয়ার 0। তাহলে m বিন্দু স্থানাঙ্ক যেহেতু a1 স্কোয়ার 0, অতএব mn দৈর্ঘ্যটা হবে এই দুটোর বিয়োগফল, কারণ দুটি x অক্ষের উপর অবস্থিত। সুতরাং mn দৈর্ঘ্য হবে 2a + a1 স্কোয়ার - a1 স্কোয়ার। এখান থেকে a1 স্কোয়ারটি ক্যান্সেল হয়ে যাবে, যে mn এর মান পাওয়া যাবে 2a। এটি ধ্রুবক, এটি দেখাতে বলা হয়েছিল, খুব সহজেই এটি দেখানো হয়ে গেল। পরবর্তী 8 নম্বর সমস্যা। 8 নম্বর সমস্যাতে বলেছে lx + my সমান 1 সরলরেখা এই অধিবৃত্তের অভিলম্ব হলে প্রমাণ করো al³ + 2alm³ সমান n স্কোয়ার। প্রথমে স্পর্শকের সমস্যার ন্যায় মনে করে নেব যে y স্কোয়ার সমান 4x অধিবৃত্তের x1 y1 বিন্দুতে অভিলম্বটি হলো এটি। তাহলে এর উপরে x1 y1 বিন্দুতে অভিলম্বটি সমীকরণ আমরা ধরে নিলাম lx + my সমান 1। এখন আমাদের কাজ হলো dy dx নির্ণয় করা। y স্কয়ার সমান 4x থেকে dy dx নির্ণয় করা হলো। dy dx এর মান পাওয়া গেল 2a/y। তাহলে dy dx at x1 y1 এর মান শুধু y এর পরিবর্তে y1 লেখা হলো। সুতরাং অভিলম্বের এটি হলো স্পর্শকের প্রবণতা, অতএব অভিলম্বের প্রবণতা হবে এর নেগেটিভ ইনভার্স, তার মানে -y1/2a। অতএব এখন আমরা যেহেতু অভিলম্বের প্রবণতা পেয়ে গেছি এবং অভিলম্বটি এই বিন্দুগামী পেয়ে গেছি, অতএব অভিলম্বটির সমীকরণ হয়ে যাবে y - y1 সমান m মানে -y1/2a × x - x1। এটিকে সরলীকরণ করলে এখান থেকে অভিলম্বটির সমীকরণ এইভাবে পাওয়া গেল x/2a + y/y1 সমান x1/2a + 1। এটিকে আরো সরলীকরণ করেও করা যেত, এটিকে 2a1 লসাগু করে সিম্পলিফাই করে লেখা যায় একই রকম হবে, সেক্ষেত্রেও একই অ্যান্সার আসবে। আমি এইভাবে করেছি। তাহলে এক্ষেত্রে যেহেতু এই অভিলম্ব দুটি একই, অতএব এই অভিলম্ব দুটির x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত সেম হবে। অতএব আমরা এখান থেকে লিখতে পারবো এই x এর সহগ এখানে 1/2a আর এখানে x এর সহগ l। সুতরাং 1/2l সমান এখানে y এর সহগ 1/y1 এবং এখানে y এর সহগ m। তাহলে 1/y1m সমান এই ধ্রুবক পদ /1। তাহলে এখান থেকে আমরা x1 এর মান এবং y1 এর মান খুব সহজেই বের করে নিতে পারবো। এই দুটি থেকে x1 এর মান পাওয়া যাবে এবং এই দুটি থেকে y1 এর মান পাওয়া যাবে। সেই x1 y1 এর মানগুলি বের করে নিতে হলো। এই x1 y1 এর মানগুলি যদি এই বক্ররেখাতে বসিয়ে দেওয়া হয়, কারণ এই বক্ররেখাটি যেহেতু x1 y1 বিন্দুগামী, অতএব এই বক্ররেখাটিকে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে এই সম্পর্কটি পাওয়া যাচ্ছে। এটিকে সিম্পলিফাই করলে পাওয়া যাবে al²/m² সমান 1/l - 2a এবং এটি সরলীকরণ করলে পাওয়া যাচ্ছে al³ + 2alm³ সমান m²। পরবর্তী 9 নম্বর সমস্যা। এখানে 9 নম্বর সমস্যাটি 3 রকম ভাবে আসতে পারে, কিন্তু সমাধান একই। দেখো বলা হয়েছে যদি lx + my সমান n সরলরেখা x² - y² - b² 1 এই পরাবৃত্তে একটি অভিলম্ব হয়, তাহলে এই রেখাটি এই পরাবৃত্তের অভিলম্ব এটি বলা আছে। তাহলে দেখাও যে a²/l² - b²/m² সমান a² + b² তার হোল স্কয়ার বাই n²। এখানে এই সমস্যাটির ক্ষেত্রে দেখো n এর পরিবর্তে 1 লেখা আছে, বাদবাকি সব একই রয়েছে। এই জন্য এই প্রমাণটির ক্ষেত্রে এই হরেতে n এর পরিবর্তে 1 এসেছে। এটিও কিন্তু 2004 এ পড়েছে, আর এখানে 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 2টি সালে পড়েছে। আবার দেখো সমস্যাটি এইরকম ভাবেও থাকতে পারে
এটি বলা আছে lx প্লাস my সমান n, অর্থাৎ এই সরলরেখাটি বলা হয়েছে, এবং এখানে x সমান a cos phi, y সমান b sin phi। এটি কিন্তু উপবৃত্তের সমীকরণ, এটি ছিল পরাবৃত্তের সমীকরণ। সুতরাং এই পরাবৃত্তের পরিবর্তে উপবৃত্ত দিয়ে আছে, এটিকে আমরা খুব সহজে লিখতে পারবো x স্কয়ার বাই a স্কয়ার, মানে x বাই a তার হোল স্কয়ার প্লাস y বাই b তার হোল স্কয়ার সমান 1, অর্থাৎ ফাইটিকে আমরা তুলে দিতে পারি। ফাইটিকে না রেখে আমরা x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1 এইভাবে লিখতে পারি। তার মানে এই সরলরেখাটি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1 উপবৃত্তের অভিলম্ব বলা হয়ে গেল। তার মানে এখানে মাইনাসের পরিবর্তে প্লাস, বাদ বাকি একই। তাহলে সেই ক্ষেত্রে দেখো প্রমাণটির ক্ষেত্রে এইখানেও কিন্তু এইখানে প্লাসের পরিবর্তে মাইনাস এবং এখানে মাইনাসের পরিবর্তে প্লাস, একই রকম। তাহলে একই পদ্ধতিতে এই তিনটি সমস্যার সমাধান হয়ে যাবে। এর জন্য পূর্বে নেই আমরা মনে করে নেব যে x1 y1 বিন্দুতে অভিলম্বটির সমীকরণ এটি, সেটি প্রথমে ধরে নেওয়া হলো। এখন এই পরাবৃত্তটির dy dx নির্ণয় করতে হবে। এর জন্য বোথ সাইডে ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে 2x বাই a স্কয়ার মাইনাস 2y b স্কয়ার ইন্টু dy dx সমান 0। এখান থেকে dy dx এর মান, dy dx এর মান x b স্কয়ার ডিভাইড বাই y স্কয়ার। এখানে এই dy dx at x1 y1 নির্ণয় করতে হবে। dy dx at x1 y1 এর মান হবে x1 b স্কয়ার ডিভাইড বাই y1 a স্কয়ার। সুতরাং এর নেগেটিভ ইনভার্স নেই, অভিলম্বের প্রবণতা পাওয়া যাবে। অভিলম্বের প্রবণতা হলো মাইনাস y1 স্কয়ার a স্কয়ার ডিভাইড বাই x1 b স্কয়ার। তাহলে অভিলম্বটির সমীকরণ খুব সহজে নির্ণয় হয়ে যাবে। y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1, y মাইনাস y1 m বলতে এটি, আর ইন্টু x মাইনাস x1। এটিকে পক্ষান্তর করে সরলীকরণ করলে এখান থেকে পাওয়া যাচ্ছে y b স্কয়ার ডিভাইড বাই y1 মাইনাস b স্কয়ার সমান মাইনাস x স্কয়ার ডিভাইড বাই x1 প্লাস a স্কয়ার। পক্ষান্তর করে এই সম্পর্কটি পাওয়া যাচ্ছে। সুতরাং এই রেখাটি আর এই রেখাটি একই, কারণ এটিও x1 y1 এর অভিলম্ব সমীকরণ, আবার এটিও x1 y1 এর অভিলম্ব সমীকরণ। অতএব x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত, ধ্রুবক পদের অনুপাত সেম। তাহলে সেটি করে নেওয়া হলো। x এর সহগের অনুপাত এখানে হচ্ছে a স্কয়ার বাই x1 ডিভাইডেড বাই l করে দেওয়া হলো, এবং দ্বিতীয় ক্ষেত্রে y এর সহগ হলো b স্কয়ার বাই y1 ডিভাইড বাই m করে দেওয়া হলো, আর এখানে ধ্রুবক পদের অনুপাত a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই m। এখান থেকে এই দুটি সম্পর্ক থেকে x1 এর মান এবং এই দুটি সম্পর্ক থেকে y1 এর মান এগুলি বের করে নিতে হবে। বের করে নিয়ে এখানে x1 y1 এর যে মানগুলি পাওয়া যাবে সেটি এই বক্ররেখায় বসাতে হবে। 1 বাই স্কয়ারকে সরিয়ে রেখে এই x1 স্কয়ারের মানটি রেখে দেওয়া হবে, এবং 1 বাই b স্কয়ারকে সরিয়ে রেখে দিয়ে y1 স্কয়ারের মানটি বসিয়ে দেওয়া হলো। দিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার ইন্টু এই হোল স্কয়ারটিকে ডান দিকে নিয়ে যেতে পারি, ডিভাইড বাই n স্কয়ার থাকবে, কারণ এই n স্কয়ারটাকেও ডান দিকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে পড়ে থাকছে এখানে a টু দি পাওয়ার 4 আর a স্কয়ার ক্যান্সেল হয়ে a স্কয়ার বাই l স্কয়ার মাইনাস b স্কয়ার বাই m স্কয়ার এটি এসে গেছে। তাহলে তোমরা একই রকমভাবে এই দুটি সমস্যার সমাধান করে নিতে পারবে। এটি প্রমাণ করতে বলা হয়েছিল। পরবর্তী 10 নম্বর সমস্যা। 10 নম্বর সমস্যাতে বলেছে x স্কয়ার বাই 25 প্লাস y স্কয়ার বাই 9 সমান 1 উপবৃত্তে যে বিন্দুতে এই সরলরেখাটি একটি অভিলম্ব তার স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ এখানে অভিলম্বটির সমীকরণ দেওয়া আছে এবং যে বিন্দুতে অভিলম্বটি সেই বিন্দুটি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে একই রকমভাবে আমরা x1 এর বিন্দুতে অভিলম্বের সমীকরণ এটি ধরে নেব। তাহলে সেটি ধরে নেওয়া হলো। মনে করি x1 এর বিন্দুতে এই উপবৃত্তের এই বিন্দুতে স্পর্শকটি রয়েছে। তাহলে এখানে বোথ সাইডে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হবে। এর জন্য এখানে পাওয়া যাচ্ছে 2x বাই 25 প্লাস 2y বাই 9 ইন্টু dy dx সমান 0। এখান থেকে dy dx এর মান পাওয়া যাবে। dy dx at x1 y1 বের করতে হবে। dy dx at x1 y1 এর মান হলো মাইনাস 18x1 ডিভাইড বাই 50y1। এটি নেগেটিভ ইনভার্স করলে অভিলম্বের প্রবণতা পাওয়া যাবে। তাহলে অভিলম্বের প্রবণতা হয়ে গেল 50y1 ডিভাইড বাই 18x1। এখানে অবশ্যই দুইগুলি ক্যান্সেল করে নিতে পারে। অতএব অভিলম্বের সমীকরণ, অভিলম্বের প্রবণতা পাওয়া গেছে, অভিলম্বটি x1 y1 বিন্দুগামী, অতএব অভিলম্বটির সমীকরণ হয়ে যাবে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। সেই সূত্রের সাহায্য নিয়ে এটিকে সরলীকরণ করলে পাওয়া যাচ্ছে 18y বাই y1 মাইনাস 18 সমান 50x বাই x1 মাইনাস 50। এটিকে সিম্পলিফাই করলে 50x বাই x1 মাইনাস 18y বাই y1 সমান 32। তাহলে যেহেতু এটি অভিলম্বের সমীকরণ, আবার এটিও অভিলম্বের সমীকরণ, অতএব আমরা এখান থেকে সহগগুলি তুলনা করে পাবো 50 বাই x1 ডিভাইড বাই 5 সমান 18 বাই y1 ডিভাইড বাই 3 সমান 32 বাই 8√2। এই সম্পর্কটি পাওয়া যাবে। এখান থেকে ক্যালকুলেশন করলে x1 এর মান পাওয়া যাবে 5/√2। এই দুটির সাহায্যে ক্যালকুলেশন করে পাওয়া যাবে x সমান 5/√2 এবং y1 এর মান পাওয়া যাবে 3/√2। তাহলে এখানে একই রকম পদ্ধতি, এখানে x1 y1 এর মান বের করতে বলা হয়েছে, সেই সহগগুলি তুলনা করেই আমরা x1 y1 এর মানগুলি নির্ণয় করতে পারলাম। সুতরাং বিন্দুটি স্থানাঙ্ক হয়ে যাবে 5/√2, 3/√2। পরবর্তী 11 নম্বর সমস্যা। 11 নম্বর সমস্যায় বলেছে
y স্কয়ার সমান 3x অধিবৃত্তের যে অভিলম্ব এই সরলরেখার উপর লম্ব তার সমীকরণ নির্ণয় করো। তাহলে আগের ন্যায় আমরা ধরে নেব যে x1 বিন্দু অভিলম্বটি এই সরলরেখার উপর লম্ব, তাহলে এই অধিবৃত্তের উপর x1 বিন্দুটিকে প্রথমে ধরে নিতে হবে। এখন আমরা এই y স্কয়ার সমান 3x অধিবৃত্তের dy dx নির্ণয় করব। dy dx এর মান হবে 3/2y এবং x1 বিন্দুতে dy dx এর মান হবে 3/2y1। এর নেগেটিভ ইনভার্স নিয়ে পাওয়া যাবে -2y1/3। এটি হবে অভিলম্বটির প্রবণতা। তাহলে দেখো এখানে বলা আছে অভিলম্ব এই সরলরেখার উপর লম্ব, মানে অভিলম্বটি এই সরলরেখার সমান্তরাল নয়, অভিলম্বটি কিন্তু এই রেখাটির উপর লম্ব। তার মানে এই দুটি রেখা পরস্পর লম্ব, তার মানে এদের প্রবণতার গুণফল সমান -1। এই রেখার প্রবণতা 2 আর এই রেখার প্রবণতা -2y1/3, অতএব এই 2 গণিত -2y1/3 এদের গুণফল হয়ে যাবে -1। এখান থেকে y1 এর মান পাওয়া যাবে 3/4। এই y1 এর মানে 3/4 যদি এইখানে বসিয়ে দেওয়া হয় তাহলে x এর মান পাওয়া যাবে, x1 এর মান পাওয়া যাবে 3/16। সুতরাং অভিলম্বটি এই বিন্দুগামী, 3/16 3/4 বিন্দুগামী, অতএব অভিলম্বটির সমীকরণ হয়ে যাবে y - y1 সমান x - x1, y - y1 সমান m * x - x1 এর সাহায্যে y - 3/4 সমান -1/2 * x - 3/16। এটিকে সিম্পলিফাই করলে অভিলম্বটির সমীকরণ হবে 16x + 32y সমান 27। শেষ 12 নম্বর সমস্যা। 12 নম্বর সমস্যায় বলেছে এই এবং এই বক্র দুটি পরস্পর লম্বভাবে ছেদ করলে প্রমাণ করো 1/a - 1/b সমান 1/c - 1/d। এটি 2019 সালে পড়েছে। তাহলে বক্র দুটি পরস্পর লম্ব, তার মানে বক্র দুটির স্পর্শক দুটি পরস্পর লম্ব। এই কথাটি কিন্তু মনে রাখতে হবে। দুটো বক্রের মধ্যবর্তী কোণ মানে দুটো বক্রের ছেদবিন্দুতে স্পর্শক দুটির মধ্যবর্তী কোণ। তাহলে এখানে প্রথমে আমরা বক্র দুটির ছেদবিন্দুতে স্পর্শক দুটির প্রবণতা নির্ণয় করব। তার জন্য যদি আমরা প্রথমে ছেদবিন্দুটিকে x1 ধরি, তাহলে x1 বিন্দুতে আমরা এই বক্ররেখার প্রবণতা বের করব, এই বক্ররেখার প্রবণতা বের করব, তারপরে সেই স্পর্শক দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করব। তাহলে প্রথম বক্রটির ক্ষেত্রে যদি dy dx নির্ণয় করা হয় তাহলে dy dx এর মান পাওয়া যাচ্ছে -ax/b1, অর্থাৎ dy dx at x1 y1 এর মান পাওয়া গেল -x1/by1। একই রকম ভাবে দ্বিতীয় বক্রটির ক্ষেত্রেও একই রেজাল্ট পাওয়া যাবে। এখানে a এর পরিবর্তে c আর b এর পরিবর্তে d, তাহলে ওই dy dx at x1 y1 এর মান পাওয়া গেল -cx1/dy1। তাহলে যেহেতু বক্র দুটি পরস্পর লম্বভাবে ছেদ করেছে, অতএব এই প্রবণতাদ্বয় পরস্পর লম্ব, তাহলে এদের গুণফল সমান -1 হয়ে যাবে। অতএব এখান থেকে আমরা এটাকে সরলীকরণ করলে পাচ্ছি ac(x1² সমান -bdy1²। আবার যেহেতু x1 y1 বিন্দুটি এই বক্ররেখা দুটির উপর অবস্থিত, অতএব এই দুটি দিয়েই সিদ্ধ করবে। সুতরাং এই দুটিকে যদি আমরা, সুতরাং এখান থেকে পাওয়া যাবে ax1² + by1² সমান 1 এবং cx1² + dy1² সমান 1। দুটি যেহেতু 1 এর সঙ্গে সমান, অতএব দুটিকে সমান করে দিতে হবে। সমান করে দিলে এখান থেকে বাই দুটিকে বিয়োগ করে, দুটিকে সমান করে বাই দুটিকে বিয়োগ করে আমরা এখান থেকে পেয়ে যাবো x1² * a - c সমান y1² * b - d। তাহলে এখন দেখো আমরা এই যে দুটি সম্পর্ক পেয়েছি, এই দুটি সম্পর্ক থেকে যদি x1² y1² কে অপনয়ন করি তাহলে সেক্ষেত্রে পাওয়া যাবে a - c / ac সমান b - d / bd। এটিকে পার্সিয়াল ফ্র্যাকশন করলে পাওয়া যাবে 1/a - 1/b সমান 1/c - 1/d। এটি দেখাতে বলা হয়েছিল। এটি